ভোটের বাংলাদেশ পিছনে ফেলে এসেছে অভ্যুত্থানের বাংলাদেশকে, যে অভ্যুত্থানের কারণে ২ বছরের মধ্যেই ফের নির্বাচন। সে নির্বাচনে নেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের আন্দোলনে ভর করেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। তখন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাংলাদেশিদের চোখে স্বৈরশাসক। ১৯৭১-এর ৫৫ বছর পর ফের এক বদলের খোঁজে বাংলাদেশ, যে বাংলাদেশে স্বৈরাচারী তকমা লেগেছে মুজিবুরের দল আওয়ামী লীগের গায়ে। ফ্যাসিবাদ কোনটা? ফ্যাসিবাদ তো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, যেটি আজকে আওয়ামী লীগ যেই ফ্যাসিবাদী রাজনীতির শিকার হয়েছে। ফ্যাসিবাদী রাজনীতি তো সেটা যখন ক্যাঙ্গারু কোড ব্যবহার করে একটা রাজনৈতিক দলের উপর দমন পীড়ন চালানো হয়। ফ্যাসিবাদ তো সেটা যেখানে সরকারি ভার্সনের বাইরে আসলে অন্য কোনো কথা বলা যায় না। আজকে তো বাংলাদেশে সেটাই হচ্ছে। যারা আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হয় তাহলে জনগণকে সে সিদ্ধান্ত গ্রহণ করতে দিক। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কাউকে পছন্দ হলে গ্রহণ করতে পারে, কাউকে অপছন্দ হলে প্রত্যাখ্যান করতে পারে। তো তারা যখন দেখছে যে নির্বাচন প্রক্রিয়া আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে জনগণের দিক থেকে যে সাড়া রয়েছে সেটি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং সে কারণেই কিন্তু তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে আওয়ামী লীগকে রেখেছে। ২০২৪-এর জুনে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণের বিরুদ্ধে শুরু হয় ছাত্র যুবদের আন্দোলন। সেই আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনে পাল্টে যেতে বেশি সময় লাগেনি। জুলাই আন্দোলন দমনে সব দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়তে দেরি করেনি লীগ সরকারও। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগ আর তার ছাত্র সংগঠনের কর্মীরাও। ২৪ জুলাইতে এবং অগস্টের শুরুর দিকে যা ঘটল, যে সরকার বিরোধী বিক্ষোভ হলো, তাতে জনতার কোনো রায় ছিল না আপনি বলছেন? দেখুন, যে কোনো রাজনৈতিক আন্দোলনের পক্ষ বিপক্ষ বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সংবেদনশীল ছিল। একই সঙ্গে এই আন্দোলনের অভ্যন্তরে অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী, উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠী, মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী, বিএনপি, জামায়াত, তারা যখন এই আন্দোলনটিকে হাইজ্যাক করে রিমোট কন্ট্রোল তাদের হাতে নেয় এবং এটির মাধ্যমে তারা এক ধরনের কিলিং মিশন বাস্তবায়ন করে এবং এই কিলিং মিশনের দায়ভার তারা সরকারের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের পরিস্থিতি তারা তৈরি করে। এটির মধ্য দিয়ে কিন্তু তারা সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে। রাষ্ট্রপুঞ্জের তথ্য বলছে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা অন্তত ১,৪০০। একটি রিপোর্ট অনুযায়ী ৭৮% হত্যাই বুলেটের আঘাতে। নিহতদের তালিকায় রয়েছে শিশুরাও। ২০,০০০-এরও বেশি আহত। জুলাই আগস্টে যে এতগুলো প্রাণ গেল, তার একটু দায়ও আওয়ামী লীগ নেবে না? এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, এই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, অন্যান্য যারা উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। যে কোনো মৃত্যুই তো বেদনার, সেটি তো আমাদেরকে আহত করে, আমাদেরকে অবশ্যই শোকার্ত করে এবং আমাদের একটা রাজনৈতিক কর্মী হিসেবে কিংবা সচেতন নাগরিক হিসেবে আমরা কি চাবো? আমরা একই সঙ্গে যেমন আমাদের শোক প্রকাশ করব, আমাদের দুঃখবোধ রয়েছে, আমাদের নিজস্ব উপলব্ধি রয়েছে, একই সঙ্গে তার জন্য ন্যায় বিচার সম্পন্ন হয়, সেটি তো সঠিক রাজনৈতিক দায়িত্ব। আজকে দেখুন যে বাংলাদেশে ৫ই আগস্টে যখন পট পরিবর্তনটি ঘটলো, বাংলাদেশে তো যারা জুলাই আগস্টে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, টার্গেট কিলিংয়ের মাধ্যমে কিংবা এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, সার্বিক প্রেক্ষিতে যে ঘটনাটি ঘটেছে, এটির কি ন্যায় বিচার আজকে বাংলাদেশে হচ্ছে? যারা লাশের উপর ভর করে ক্ষমতায় গেছে, যারা লাশের উপর ভর করে আজকে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, তারা লাশের প্রতি সহানুভূতি রাখে না। লাশ তাদের কাছে রাজনৈতিক ব্যবসার উপাদান। আমরা বরং এখানে যেন সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত হয়, সে ব্যাপারে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সবসময় আন্তরিক। ২০২৪-এর ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ইউনূস সরকার। জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর সংগঠিত হিংসা চালানোর অভিযোগে মামলা শুরু হয় হাসিনা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ৭১-এর গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। সেই ট্রাইব্যুনালেই বিচার শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। ১৭ নভেম্বর ২০২৫
হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের ঘোষণা করে ট্রাইব্যুনাল। আপনারা একাত্তরের ঘটনার জন্য, একাত্তরের গণহত্যার জন্য বিশেষ করে বারবার জামাতকে দায়ী করেছেন এবং জামাতের কাছে জামাত কেন ক্ষমা চাইছে না এই প্রশ্নটা তুলেছেন, এবং সত্যি জামাত হয়তো সেই অর্থে কোনোদিনই ক্ষমা চায়ও নি। আপনারা কি 2024-এর জুলাইয়ের জন্য ক্ষমা চাইবেন? 2024 সালের ঘটনাক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা। আগে তো ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তারপরে কিন্তু এটার ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার কাছে যায়, কারা এই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেটি কিন্তু বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে সেই জুলাই আগস্টের ঘটনার যখনগুলো ঘটে সেই সময় শোক প্রকাশ করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে কিন্তু রেসপন্স করার চেষ্টা করেছে, এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ সেটিকে সংবেদনশীলভাবেই দেখে। এবং এই বিষয়ে আসলে জনগণের কাছে যাওয়ার যে রাজনৈতিক কর্মপ্রক্রিয়া, আজকে তো সেই প্রক্রিয়াটি তো সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে যখন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, যখন বিচারের নামে প্রহসন করা হয়। কিন্তু আমি মনে করি যে এই যে ঘটনাক্রম ঘটেছে দায় বিশেষ করে যারা 5ই আগস্টের প্রেক্ষাপটে যারা পরবর্তীতে সরকার দখল করেছে, ক্ষমতায় এসেছে, তাদেরকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। 1971-এর গণহত্যার দায়ে মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামী দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। তারপর হাসিনার আমলে 2013 সাল থেকে ফের নিষেধাজ্ঞা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বদলের বাংলাদেশে আড়ে বহরে অনেকটাই বেড়েছে জামাতের শক্তি। 2008 সাল থেকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করেছে, এবং জামায়াতকে কিন্তু সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নিষেধাজ্ঞা, আপনি জানেন যে এই লম্বা সময়ের প্রেক্ষাপট সেই প্রক্রিয়া কিন্তু কখনো গ্রহণ করা হয়নি। একটি আইনি প্রশ্ন যেটি আদালতের মাধ্যমে এসেছে, এবং সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য প্রশ্ন রয়েছে, সেখানে হচ্ছে জামায়াতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। কারণ আপনার গঠনতন্ত্রেই যদি থাকে যে আপনি আইনের শাসন, মানবাধিকার, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার প্রতি আপনি দায়বদ্ধ থাকবেন কিনা, সেটি কিন্তু এক ধরনের আইনি প্রশ্ন, এবং সেটির কারণে কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিলের প্রশ্নটি এসেছে। আরেকটি হচ্ছে যে এই যে সহিংসতার ঘটনা প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু আজকে আওয়ামী লীগের উপর যেটি করা হয়েছে এটি তো গণতান্ত্রিক, এটি আসলে গণতন্ত্রের উপরে আঘাত, মানুষের যে নাগরিক অধিকার রয়েছে সেটির উপরে আঘাত, যে দুটি আসলে সম্পূর্ণভাবেই ভিন্নতর একটি প্রেক্ষাপট। একটু থামাচ্ছি যে আপনি আসলে যেখান থেকে বলছিলেন যে একটি রাজনৈতিক দলকে যদি আমি রাজনীতি করতে না দিই তাহলে গণতান্ত্রিক পরিসর খর্ব হয়, তো সেই একই প্রশ্ন তো আমি আপনাকে করতে পারি যে জামায়াত থেকে যখন আপনারা রাজনীতি করতে দিচ্ছিলেন না তখন তো সেই একইভাবে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছিল। সেটি কিন্তু আইনি প্রশ্ন। আজকে সেই দিক থেকে আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছিল, কিন্তু নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। আপনি জানেন যে বাংলাদেশে 2018 সালের নির্বাচনেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে। নির্বাচন প্রক্রিয়ার বাইরে তারা আসলে কখনোই ছিল না, এবং যে প্রশ্নটি এসেছে সেটি আইনি প্রশ্ন, সেটি আওয়ামী লীগের দিক থেকে কোনো ধরনের রাজনৈতিক প্রশ্ন নেই। আওয়ামী লীগ সবসময়ই এক ধরনের ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করে, গণতান্ত্রিকভাবে তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চায়। ইউনূস সরকারের অনেক টালবাহানা এবং মূলধারার রাজনীতির দলগুলোর চাপের পর অবশেষে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ভারতের অজ্ঞাতবাস থেকেই এ নির্বাচনকে পাতানো খেলা বলেছেন হাসিনা। হাসিনার সমর্থকদের একটা বড় অংশ যদিও নির্বাচনে ভোট দেবেন বলেই ধারণা। নেতৃত্ব হয় দেশের বাইরে, নয়তো জেলের ভিতরে। লীগ কি দৌড়ে ফিরবে?